কিরে রাম, পেট ভরলো নাকি আরেক ঢেকচা আনমু? আকরাম হেসে মাথা ডানে বামে মাথা নেড়ে জানালো, আর আনতে হবে না। আমি ওহন যাই। অহনি যাওয়ার ভাড়া কিসের? সবুর কর, শেষ পাতে দই দিমু তো। আমি দই খাই না, মিষ্টি হজম হয় না পেটে। আকরামের কথাই হেসে ওঠে উপস্থিত সকলে। দরজা খোলার আওয়াজে সবে সেদিকে খেয়াল করে নওরিজ মাহবুব। এগিয়ে আসলে তমল গিয়ে ভালোভাবে বন্ধ করে দেয় দরজাটা। রাম নাকি আকরাম, কোনটাতে ডাকবো তোকে? গম্ভীর গলা কানে বাজতে আকরাম দুপা বুকে জড়িয়ে জড়সড় হয়ে বসে জবাব দেয়। আমগর নাম আকরাম উদ্দিন। মন্দিরে হিন্দু পাড়ায় যে রাম পূজারী বলে পরিচয় দিস? সব মিছা কথা। নওরিজ সূক্ষ্ম চোখে পরখ করে যায়। পাগল গোছের লোকটা গালমুখ চুলকায় আর কাছিমাছু হাসে দেখে পাগল মনে হয়। শুনলাম ভাতের বদলে মালপানি গিলিস রোজ। এটাও মিছা কথা। আচ্ছা, সবই দেহি মিছা কথা। তাইলে হত্তিটা কি? রিস ভাই লাগান একখান চটকানা, সুর সুর কইরা কইব সব। হারুন যেন জ্বলে ওঠে। নওরিজ ভুরু উঁচিয়ে চাইলে ফুস করে নৃত্য সময় নেয় না। নওরিজ আকরাম নামক লোকটাকে আরও বেশ কতক্ষণ প্রশ্নবাণে জর্জরিত করে। আকরাম হু হা করে তার অতি পরিচিত বাক্য এটা মিছা কথা। মেজাজ গরম হয়ে আসে নওরিজের। বনিতা ছাড়াই জিজ্ঞাসা করে, বাজারের জিলেপির দোকানদার মন্টুরে চিনিস? এটাও মিছা কথা। ভয়ঙ্কর ধাপে শিকার হয় তৎক্ষণাৎ। ফুলরে গড়াগড়ি খেয়ে হামক করে কান্না জুড়ে দেয় আকরাম, যেন 2 বছরের বাচ্চা। বাবু হারুন তেরেফুরে এসে গোটা কয়েক লাথি মেরে বসে। নওরিজ থামতে বলে থেমে যায় তৎক্ষণাৎ। নওরিজ পকেটে হাত গুটিয়ে এগিয়ে আসে। পায়ে সাদা কেটস ঠক ঠক শব্দ করে। হাতের উপর এক পা দিয়ে খানিকটা মুচড়ে বলে, আমার সাথে চালাকি ইমপ্রেসিভ। কে শিখিয়ে পড়িয়ে দিয়েছে? মন্টু মিয়া নিশ্চয়। এটাও মিছা কথা। বলে হর করিয়ে কেঁদে ওঠে। নরিজ পা সরে না। তমাল হাঁটু গিয়ে বসে চুলে মুঠি চেপে বলে, হাসা কোনডা হেডা কস না কে? ওই যাওয়া, তুই সত্যি মুসলিম নাকি হিন্দু কে? আমি মুসলমান। আমগর নাম আকরাম। বাবু এগিয়ে এসে বলে, হারুন, এক কাজ কর, লুঙ্গি তুইলা দেখ তো মেশিন কাটা নাকি, তাইলে তো পরিষ্কার হইয়া যায়। হারুন মুখ বিকৃত করে বলে। শালা তোর মাথায় শয়তানি বুদ্ধি, তুই দেখ। বাবু জামালকে ইশারা করে দেখতে যান্ত্রিক মুখোপে জামাল প্রতিক্রিয়া ব্যক্ত করে না। স্না টান টান করে দাঁড়িয়ে রয়। বাবু নাক মুখ কুচকে নিচেই এগিয়ে যাবে। নওরিজ ধমক দেয়, এই একে ছেড়ে দে, পরের বার ধরলে পা ছাড়, সাল তুলে নিব। ছেড়ে দিবেন ভাই, আর একটু টাইট দিলেই সব বাড়াইবো। যেটা বলছি সেটা কর। জামাল, জঞ্জাল সাফ করে আয়। জামাল তৎক্ষণাৎ কাজ করে। আকরামকে টেনে তুলে নিয়ে যায় বাইরে। ওরা বেরিয়ে যেতেই নওরিজ মাহবুব, বাবু, তমাল হারুনের দিকে আঙ্গুল তুলে হুকুম করে, ওর পেছনে লোক লাগা, পাগলটা যেন বুঝতে না পারে। আর মন্টু সহ ওর দোকানে যে কয়টা কাজ করে সবার উপরেই। গলঘরের পেছনের বাঁশঝাড় হতে কচি চিকন একটা বাঁশ কেটে আনে স্নান সালেহ। বাঁশের কঞ্চি কেটে মাপ মোতাবেক কেটে পিড়ি পেতে বসে। দাঁতিয়ে বাঁশের খালি পাতলা লম্বা টুকরো করে টোপা বানাতে বসে যায়। পাশের উঠোন থেকে এক কিশোরী ছুটে আসে থালা হাতে। সিনানের পাশে থালা রেখে পাশে বসে বলে, মাছ চাপড়া দিল তোমার জন্যই। শুকনা চাপড়া খাইতে গলায় আটকাবো কি, তাই এক টুকরো গুড় আনছি। এতে যদি তোমার নিম পাতার মতো মুখটা একটু মিঠা হয়। অশ্বিন ভাই, কি হইল? শুনো না কেন আমার কথা? তোমারে তো একটা কথাই কই নাই। সুরাপার নামে শুনলে তুমিও আসমান থাইকা পড়বা। তবুও গোমরা কইরো না। যদিও সুরাপা কইছে তোমারে না কইতে, তয় আমার পেটে গুড়গুড় করতেছে তাই। খিটখিটে মেজাজে সিনান মেজাজ হারায়। শাপলাকে থামি খ্যাক করে বলে, যা সামনে থেকে এক কবি ঘাড় থেকে আলাদা করে দিব।
কামের সময় ওনাগোর গল্প আসে। যা ভাগ সেরি। সত্যি সত্যি দাঁতলে স্নান, শাপলা ভয়ে হাঁটু কাঁপা কাঁপি অবস্থা। ওরে আম্মারে বলে এক ছুটে চলে যায় নিজ বাড়ির দিকে। তার চিৎকারে ঘর থেকে বেরিয়ে আসে শান্তি বেগম, মাথায় আঁচল টেনে চিন্তিত ভঙ্গিতে বলে, না সোহাগ করবো পা, যা তো এখান থেকে। খ্যাক করে ওঠে সিনান সালেহ। শান্তি বেগম ছেলের দিকে তাকায়। সবসময় মেজাজ চটে থাকে নবাবের। তিনি টুল টেনে এনে ছেলের পাশে বসে থাকেন চুপচাপ। সিনান লক্ষ্য করে, তবে কাজ করতে করতে ভুরু কুচকে বলে, কিছু কবি? আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই। শান্তি বেগম স্মিত হাসেন। এ ছেলে এমন কেন? ছেলে পেটে থাকতে তো তিনি হাড়ি হাড়ি মিষ্টি খেয়েছেন, সব মিষ্টি গেল কই? এ ছেলের মাঝে রসকস নাই। তিনি নাবোধক মাথা নাড়েন। সিনান ঘরের দিকে তাকাই একবার, বেদ টেনে কাজ করতে করতে শুধ হয়ে। তোর নবাব জাদি মাইয়া ওঠে নাই, স্কুলে যাইব না? যাইব না, স্কুল নাকি বন্ধ। আব্বা নাকি নূপুর বানাই দিছে, তাও আবার রূপার। শান্তি বেগম ছোট্ট করে সায় জানালো। সিনান সালেহ মলিন হাসে। বন্য উপরের আবদার করেছিল, একেবারেই নাছর বান্দা দিতেই হবে। শাপলাকেও ওর মা বানিয়ে দিয়েছে, ওনারও চাই। মায়ের হাজারো ধমকেও আবদার ভাঙ্গে না। সিনানের এক ধমকেই থেমে গিয়েছিল আবদার। স্বাধীন না খেয়েছিল। সিনান সোনা ময়না বলে মানাতে যায়নি। রাতে তাকে দেখে ভাতের গামলা নিয়ে বসেছিল। ভেবেছিল সামনের ঈদে বানিয়ে দিবে এক জোড়া। সোনাদানা চায়নি তো। সামান্য রূপর নূপুর। কত দাম পড়বে? 1000-1200। প্রথমবারের মতো তার দেওয়ার আগেই বোনের আবদার পূরণ হলো। ভালোই হয়েছে, তার টাকা বাঁচবে। তোর মায়া জোলা বাড়ি যাই অহন, তোর ঝুলি তো টেকাই টেকা। আব্বা কাল এত এত বাজার করলো, টাকা নিশ্চয় পাইছে কিছু। তোরও কিছু দিছে তাই না? 1000 কয়েক টাকা দে, গ্যারেজে কিছু মাল তুলমু। শান্তি বেগম চুপ থাকে। সিনান মাকে চুপ থাকতে দেখে ঘাড় তুলে তাকায়। নিশ্চুপ তার মানে কি? সে জানে মায়ের কাছে টাকা আছে। দিছে অল্প কিছু, ভাবছি গোসা মোমাইয়া বি। মাকে থামিয়ে দিয়ে সিনান তার ছেলে স্বরে বলে, দিবি না সোজা চাপটা ক, বাহারা দেহানা কি আছে? বড় কথা হইলো তুই দিলেও আমি নিতাম না, এমনি জিগাইলাম খালি। আল্লাহ পাকে রহমতে 2 টাকা রোজগার করি, তাতে বরকত পাই। ওই লোকের হাতে কম টাকা আসে। অথচ দেখ 2 দিন পর হেই আমার কাছে হাত পাতবো। হালাল রুজির রহমত বলেও কিছু কথা আছে বুঝলি। এরই মাঝে সুরেলা বেরিয়ে আসে ঘর থেকে পরিপাটি হয়ে। ঢোলা ঢোলা সালোয়ারের সাথে সুতি গোল জামা, বড় ওনায় গাগতর ঢেকে রেখেছে। কাচমচি মুখে এগিয়ে আসে, দুহাত সমানতালে মুচড়ে যায়। ভাবভঙ্গি দেখে বোঝা যায় কিছু বলবে, কিন্তু তাকে বলার সুযোগ দেয় না স্নান। কাজ করতে করতে মায়ের উদ্দেশ্যে বলে, তোর মায়া কই যাইব? ওই জোলাবাড়ি নাকি? শান্তি বেগম মেয়ের পানে ফেরে সুরেলার কণ্ঠরোধ হয়ে আসে। ভাই কথা বলে না কতদিন হলো? যে কয়দিনই হোক, তার মনে হয় সে কতদিন হলো মন খুলে কথা বলেনি কারোর সাথে। ইতস্তত বোধ করে বলে, হ্যাঁ ভাই। সিনান টোপা বেঁধে শেষ করে ঘুরে ফিরে দেখে হয়ে গেছে। খুব ভালো না হলেও অন্তত খারাপও হয়নি, যথেষ্ট ব্যবহারযোগ্য। সে উঠে দাঁড়ালো। কলপারে গিয়ে কল চেপে হাত মুখ ধুয়ে নেয়। রশিতে টাঙ্গানো গামছা টেনে মুখ মুছতে মুছতে বলে, বাড়িটা আমার বাড়িতে যতদিন থাকবো আমার কথা অক্ষরে অক্ষরে মাইনা চলতে হইব। আমি চুপ আছি মানে এই না যে যেমন চাইবো চলবো। সাহস কত বড়! জোলাবাড়ি যাই কাম করতে। বা বড় হয়েছে, আমি সিনান কাটতে সময় নিব না। বাড়ি থেকে বের হইলে ওর একদিন কি আমার একদিন। একদম মেজাজি গলায় হুমকি। এই হুমকি কতটা বাস্তবিক সুরেলা শান্তি বেগম কারোরই অগোচরে নয়। সুরেলা মাথা নত করে দাঁড়িয়ে রয় সেখানে। কাজলে আঁকা ওই ডাগর ডাগর চাহনিতে শিশির কণা জমে। এবার এবড়ো থেবড়ো করে যায় কালো রেখা। বুক থেকে যেন ভারী কিছু বের হয়ে যায়। অন্যের নাক মুখ মুছে দৌড়ে যায় পাকঘরে। টিফিন ক্যারিয়ারে ভাত তরকারি ভরে দাঁড়িয়ে রয় হাসি মুখে। সিনান বেরিয়ে আসে সাইকেল নিয়ে। সুরেলাকে দাঁড়িয়ে থাকতে দেখেও ভাবান্তর দেখায় না। সুরেলা মিনমিনে সুরে বলে, ভাই দুপুরের খাবার সময় মতো খাইও, কিন্তু গরমের দিন মাইরে যাবো না হলে। নিজেই পেছনে বসার জায়গাটাই বেঁধে দেয় ভালোভাবে।
শফির উদ্দেশ্যে হাঁক ছেড়ে স্নান সালেহ সাইকেল টানে। পেছন থেকে বোনের সাবধান বাণী শুনে গম্ভীর মুখে হাসির ঝিলিক দেখা দেয়। ভাই চলে যেতে সুরেলা রোয়াকে বসে, গালে হাত থেকে মিষ্টি করে হাসলো। অনেকদিন পর মনে হচ্ছে মনটা ভালো হলো। মলিন অম্বরে রং বেরঙের প্রজাপতি ডানা মেলে রঙে রাঙিয়ে দিল। তার রঙিন অম্বরে মেঘ জমে মায়ের এক বাক্যে। সে এক প্রকার আতঙ্কের সাথে মানা করলে শান্তি বেগম এগিয়ে এসে স্নেহের হাত মাথায় রেখে বলে, ইনি বউ যাইতে বলছে তোরে। তোর বাপ পই পই কইরা বইলা গেল, না করিস না সোনা মা আমার। না গেলে তোর বাপে আমার উপর রাগ দেখাইব, খালি যাবি আর আইবি। তুই যা তাইলে আমি যাবো না। সিন ভাই কি কইলো শুনিস নাই? তাছাড়া আমি কাজের লোক না ওনাদের বাড়ি। খালি যাবি আর আইবি কইলেই হইল না। ওনারা নিশ্চয়ই জামাই আদর করার জন্য ডাকে নাই, কোনো না কোনো কামেই ডাকছে, আমি যাবো না। সুরেলা সরাসরি প্রত্যাহারে শান্তি বেগম আশাহত হন, তবে দমে যায় না। লোকটা কালি হাতে কতগুলো টাকা পাইল, নিশ্চয়ই চেয়ারম্যান সাহেব দিছে। ওদের বাড়ি থেকে ডাক পড়ছে, তাইলে না গেলে কেমন দেখায়? দুই উচ্ছ্বাসিত কিশোরী হেলে দুলে হাঁটছে আর হেসে হেসে প্রায় গড়াগড়ি খায় এমন অবস্থা। রূপসার পরনে বেশি ঘেরের স্কার্ট, নীল রঙা ফতুয়া আর সাদা ওড়না কাঁধে ঝুলছে। পিঠ চড়িয়ে চুলগুলো দোলা খায় মৃদু মন্দ বাতাসে। কোমল ফর্সা হাত নেড়ে চেড়ে কথা বলে সখীর সাথে। আশেপাশের অনেকের নজরই লাস্যময়ী কিশোরীতে নিবদ্ধ, তাই কিশোরী দৃষ্টি আটকায় দূর কাঁচা রাস্তায় সাইকেল টেনে আনা এক সাধারণ যুবকের পানে। মলিন ফিনফিনে ঢোলা ঢালা শার্ট হাওয়ায় দোল খাচ্ছে, বিরক্ত মাখা মুখটা কাদায় আটকে যাওয়া সাইকেল টানছে। কিশোরী তনু মনে এই বৃষ্টিতে ভেজা শ্রাবণেও চৈত্রের খরা মৌসুমের রং ছড়িয়ে যায়। ইনিয়ে বিনিয়ে বান্ধবীর হাত থেকে ছুটকারা নিয়ে দ্রুত পা পাড়ে। দূর হতে হাত নাড়িয়ে মৃদু স্বরে ডাক দিল, এই যে সিন ভাই, শুনে যাও, দাঁড়াও আমি আসছি। সিনান কাদা থেকে সাইকেল শুকনো রাস্তায় এনেই চড়ে বসে তাতে। দ্রুত প্যাডেল চালিয়ে প্রস্থান নেই তড়িঘড়ি। কিশোরী পিছু ডাকলো, নিষ্ঠুর নির্দয় মানব শুনল না। রূপসা দুহাতে স্কার্ট চেপে একটু উঁচুতে তুলে দৌড় লাগালো। আশেপাশের অনেকেই বাঁকা নজরে তাকায়। সেসবে ধ্যান ধারণা কোনোটাই কিশোরীর বোধগম্য হবার নয়। সে তো দৌড়ে যায় সাইকেলে পিছু পিছু, ডেকে যায় অসহায় সুরে, সিন ভাই বয়রা হলো নাকি? দাঁড়াও না একটু, ও সিন ভাই। অল্পক্ষণ দৌড়ে ক্লান্ত হয়ে দোলালি, দুহাত কোমরে রেখে হাঁপায়। চলো চলো আখি যুগ্ন অভিমানের সাগরে ডুবে যায়। নিষ্ঠুর নির্দয় পাষণ্ড। হালকা শীতল পবন গা ছুঁয়ে দিতেই কাটা দেয় বারবার। খালি গায়ে জড়ানো ঘিয়ে রঙা চাদরটা ভালোভাবে মুড়িয়ে নেয় নওরিজ মাহবুব। নিজ ঘরের পাশে বারান্দায় অবস্থান করছে সে। পরিপাটি বারান্দায় শুধু একটা বেতের চেয়ার, সেটাই বসে আছে উদাসীন হয়ে। উদাসী দৃষ্টি বাইরে অবস্থিত জবা গাছের উপরে। লাল ফুল কেমন নুয়ে আছে, সাথে তার মনটাও। আশ্চর্য, আগে জ্বর কখনো এভাবে কাবু করতে পারেনি তাকে। তবে এক রাতের জ্বরে শরীরটা কেমন ঝিমঝিম করছে, সবেতে বিতৃষ্ণা জাগে। ধবধবে সাদা রঙে লেপ্টে থাকা দেওয়ালগুলো কেমন যেন বিষণ্ণ রাতের হাতছানি দেয়। নওরিজ মাহবুব দীর্ঘশ্বাস ফেলে। এই বিষণ্ণতা কিসের বুঝতে বাকি নেই তার। এখন তো ঘরটাও এক একা অনুভব করে, নিশ্চয়ই কারোর আগমনের পহুল গুনছে গুনগুন করে। দরজা হতে ঠকঠক আওয়াজ ভেসে আসে। নওরিজ গলা উঁচিয়ে বলে, কে? আম্মা, আমি বারান্দায় আছি। না, রেবেকা বানু নয়, রূপসা দাঁড়িয়ে আছে। সে এক ভুরু উঁচিয়ে কি শুদ্ধতেই মিষ্টি হেসে বলে, সুরাপা এসেছে একটু আগে। বিষণ্ণ মনটা পুলকিত হলো কি, তবুও ঠাট বজায় রেখে গম্ভীর গলায় প্রশ্ন করে, হঠাৎ? চাচি আম্মা ডেকে পাঠিয়েছে, পাকা তাল পড়েছে অনেকগুলো, তাই তালের পিঠা বানাবে দুলা ভাইয়ের জন্য। সুরাপা কত সুন্দর নকশি পিঠা বানাতে পারে, তার হাতের পিঠা এত মজা হয় কি বলবো, মনে হয় গালে টুপ করে চুমু দিই।
নরিজ খানিক বাঁকা নজরে তাকায়। রূপসা গালে জিভ ঢেকে অপ্রস্তুত হাসে। নরিজ মাহবুব গাম্ভীর্য বজায় রেখে বলে, কোনো বাহানায় পাঠিয়ে দে এখানে। রূপসা হেসে মাথা নাড়ে। রিজভাই নিশ্চয়ই সুর আপাকে দেখার জন্য ছটফট করছে, বুকটা দিম দিম করে বাজছে, একদম সিনেমার মতো। আর জ্বরে আক্রান্ত অসুস্থ রিজভাই প্রেয়সীর প্রেমময়ী বদনখানি দেখে পুলকিত হবে, সব জ্বর গায়েব হয়ে যাবে মুহূর্তে। এ তো সুরাপা নয়, রিজভাইয়ের নাপা এক্সট্রা। সে উচ্ছ্বাসিত দ্রুতি ছড়িয়ে চলে যায়। ভালোবাসা দেখতে ভালোই লাগে তার। রূপসা চলে যেতে নরিজ গা হতে চাদর সরিয়ে ফেলে, উন্মুক্ত হয় বলিষ্ঠ গতরখানি। একটু আগে শীতলতার আবেশে গা শিশির করলো, এখন উষ্ণতায় পুড়ে যাচ্ছে। চাদরের উপর সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল ভঙ্গিতে আওড়ায়। সুরেলা, ছোট্ট নামটাই যথেষ্ট ছিল ঠান্ডা অনুভূতিকে উষ্ণতায় কনভার্ট করার জন্য। ধিক্কার তোমার উপর। গায়ে লেপ্টে থেকেও উষ্ণ করতে পারোনি। তোমার তো দোতলা থেকে লাফিয়ে নিজেকে শেষ করে দেওয়া উচিত। চাদরখানা ছুঁড়ে ফেলে দেয় দোতলা হতে, নিজ ঘরে ফিরে আসে। আলমারি হতে শুভ্র ফুলহাতা গেঞ্জি বের করে পরে নেয়। ঠক ঠক আওয়াজ কর্ণগোচর হতেই সজাগ হয়। এলোমেলো চুলে হাত বুলিয়ে পরিপাটি হয়ে বলে, কাম। কাঙ্ক্ষিত রমণী দেখা মিলে না। ঘরে প্রবেশ করে রেবেকা বানু। আঁচলে চাবির গোছা টুংটাং শব্দে সুর তুলে এগিয়ে আসে। ছেলের কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করে, উদ্বিগ্ন স্বরে মমতা ঢেলে শুধায়, জ্বর এখনো আছে? ঠান্ডাও লেগেছে দেখছি। কি দরকার ছিল কাল বৃষ্টিতে ভেজার? খারাপ লাগছে? না আম্মা, ঠিক আছে আমি। টেনশন করবেন না। আব্বা বেরিয়েছে সদরের উদ্দেশ্যে। হ্যাঁ, সেই ভোরবেলায় রমজান ভাইকেও সাথে পাঠিয়েছি। তুই নিচে চল, পিঠা বানাবে, গরম গরম দুটো খেয়ে ওষুধ খাবি, লক্ষ্মী ছেলের মতন। মায়ের আহ্লাদি গলায় অল্প হাসে নরিজ। পরপর হাসি দিয়ে রুমালের নাক মুখ মুছে বলে, চাচি আম্মা বানাবে পিঠা নাকি নরিন? শান্তির মেয়ে কি যেন নাম, সুরমা না কি যেন? সুরেলা নাম তার। নরিজ সূত্রে দেয়। রেবেকা বানু খানিক বাঁকা নজরে তাকালো, অতশত ভাবে না, হেসে বলে, হ্যাঁ ওই হবে। মেয়েটা ভালোই পিঠা বানায়, তাই ডেকে পাঠিয়েছি। সকালে আসার কথা ছিল, দুপুর গড়ালে এলো। ডেকে পাঠালে এদের ভাব হয়। সে যাক, তুই নেমে আয় জলদি। রেবেকা বানু ঘর ছেড়ে বেরিয়ে যাবে। নরিজের কথাই থমকে যায়। আম্মা, মেয়েটা এখন বড় হয়েছে। বড় কথা হলো শান্তি চাচি আর এ বাড়িতে কাজ করে না। তুমি ওনার মেয়েকে কাজের মেয়ে ভেবে বসো কেন? তোমার নিশ্চয়ই কাজের লোকের অভাব নেই, থাকলে বলতে পারো, আমি ব্যবস্থা করছি। রেবেকা বানুর মুখটা থমথমে। ফিরে এসে ছেলের মুখোমুখি হয়ে দাঁড়ায়। মুখতে ডাকিনি, পারিশ্রমিক দিয়েছি। আর কাজের লোকের মেয়েকে কাজের মেয়ে ভাববো না তো কি ঘরের বউ ভেবে মাথায় তুলে রাখবো? রিস, মাঝে মাঝে কেমন বেখাপ্পা কথা বলো। ঘরের বউ ভেবে রাখতে পারো মাথায়? মেয়েটা অযোগ্য নয় মোটেই। রেবেকা বানু বুলি হারিয়ে ফেলতে নিয়েও ফেলেন না। ভাবে হয়তোবা রওশনের কথা জানে ছেলেটা, তিনি আর তর্কে জড়ান না। কে কতটা যোগ্য তা আমরাও বুঝি। রিস, ফ্রেশ হয়ে নিচে এসো, সবাই অপেক্ষা করছে। বলে চলে যান ভদ্র মহিলা। নরিজ উষ্ণ শ্বাস ফেলে স্বচ্ছ আয়নায় আবারও দেখে নেয় নিজেকে। নাকটা লাল হয়ে আছে, হবে না। হাঁচি দিতে দিতে জানহারা। আবারও হাসি দিয়ে রুমাল ব্যবহার করে ঘর ছেড়ে বেরিয়ে আসে। নিচতলায় নেমে দক্ষিণ দিকের আলিশান দরজা ঠেলে বারান্দায় যায়। ব্যস্ত নয়নযুগল চেনা পরিচিতদের ভিড়ে খুঁজে যায় পিয়াকে। খুঁজে পেতে বেগ পোহাতে হয় না। ছোট উঠোনে মোড়া পেতে বসে হেসেলের লাকড়ি ঠেলছে। দাউ দাউ করে প্রজ্বলিত হেসেলের উজ্জ্বল আলোয় শ্যামল মুখটা যেন জলজল করে ওঠে। রৌদ্র উজ্জ্বল মায়াবিনী সূর্যি মুখটা দর্শনে গা জুড়ে আবারও সেই শিশির অনুভূত জেগে ওঠে। মাথা ঝাড়া দিতেই গা ঝাড়া দিয়ে ওঠে সে যে সর্বনাশা জলশ্বাস। সরোজপুর বাজারের এক জিলেপির দোকানের মালিক মন্টু মিয়া
আশেপাশে আরও কতগুলো জিলেপির দোকান আছে। তারা দিনের 3 ভাগই মাছি মাল ও মন্টু মিয়ার দোকানে খদ্দেরদের অভাব পড়ে না। ভদ্রলোকের মুখে কথাই মধু ঝরে কিনা তেলে তেলে একেবারে ভেজে নেন মানুষকে। সিনান সালেহ হাস্যোজ্জ্বল মুখে দোকানে গিয়ে দাঁড়ায়, সালাম দিয়ে বলে, চাচা ভালো আছেন নি? মন্টু মিয়া স্বভাব সুলভ চমৎকার হাসেন। পাশে টুল টেনে সিনানের হাত ধরে বসে বলেন, আলহামদুলিল্লাহ ভালোই আছি বাপজান, তুই কেবা আছো? দিন দিন শুইকে কাঠ হইতেছিস, সাথে মেজাজটাও খিটখিটে হয়ে যাচ্ছে। সিনান অপ্রস্তুত হাসে। মেজাজ ধরে রাখা দেয়, তবু খ্যাট করে না উঠে কণ্ঠে নমনীয়তা ঢালার চেষ্টা করে। আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে দেখা করব করেও করা হয়নি। সেদিনের জন্য আমি বড্ড কৃতজ্ঞ। আপনি আমাদের স্বেচ্ছাসেবক জলের জন্য মুক্ত হাতে দান করেন। আপনার দেখা দেখি অনেকেই এগিয়ে এসেছে। ধন্যবাদ চাচা। মন্টু মিয়া আবারও হাসেন। আগত খদ্দেরকে আপ্যায়ন করে সিনানের উদ্দেশ্যে বলেন, তুই পর ভাবলেও আমি তোরে ঘরের পোলা ভাবি। তোর বাপ আমার মামাতো ভাই। মামা মামির সাথে কত ভালো সম্পর্ক ছিল, কত আদর করতো। তোর বাপের সাথেও এখনো মিল শতভাগই, অথচ তোরা গনাই ধরিস না। কষ্ট পাই বহুত, তো তোরে মন প্রাণ দিয়েই ভালোবাসি। তেমনটা না চাচা, নিজ কাম কাজে ব্যস্ত থাকি, সেভাবে আসা যাওয়া হয় না। তবে এখন প্রায়ই আসবো আপনাদের বিরক্ত করতে। সিনানের কথাই ভদ্রলোক দাঁত দেখিয়ে হাসেন। যখন মন চাইবে আইবি, কোনো দরকার পড়লে বা বিপদে স্মরণে রাখিস। তোর এই চাচারে সর্বদা কাছে পাবি। সিনান মাথা নাড়ল। ভদ্রলোক নিজ কাজে ব্যস্ত হয়ে যায়। সিনান সেখানেই বসে থাকে চুপচাপ। মন্টু মিয়া তার হাতে জিলাপি ধরিয়ে দিয়ে বলে, সুরের বিয়ের কথাবার্তা তো অনেক হইল, কিন্তু আগাইলো না। মায়াটা কত নম্র ভদ্র। আমার আবি আইত্তা পোলা থাকলে আমি নিতাম। আসলে দুনিয়ার ভালো মায়ের কদর কই। শুনলাম দেখতে আসার পর খোঁজ খবর নেয় না। আমার সন্দেহ হয় কেউ ভাঞ্জি দেয়, না হলে মেয়ে তো খারাপ না। ব্যাপারটা সিনান খতিয়ে দেখেছে। সুদ দেখতে শুনতে খারাপ না, না কোনো বাজে অভ্যাস আছে। তবু কেন বারবার ভেস্তে যায় সমস্ত প্রস্তাব? আর কেউ ভাঞ্জি দিল কেন দিবে? কিসের শত্রুতা? মন্টু মিয়া প্রসঙ্গ পাল্টে বলেন, ওসব নিয়ে পরে কথা হবে সিয়েন। আমার হাতে বেশ কিছু ভালো প্রস্তাব আছে। এখন তোর খবর বল, দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ চলছে কোনো রকম। গ্যারেজে বসে বসে মাছি তারা এখন। খদ্দের আসে কালে ভাদ্রে। ওদিকে বাজারে আগুন ধরছে। ভাবছি গ্যারেজ বন্ধ করে দিয়ে নতুন ব্যবসা করব, কিন্তু পুঁজি পাবো কই? সিনানের কথায় ভদ্রলোক অল্প হেসে বলেন, টাকাই তো টাকা ভাতিজা, টাকা ছাড়া দুনিয়া অচল। টাকা ছাড়া মানুষ অমানুষ হয়ে যায়, আবার টাকা পেলে মানুষ অমানুষ হয়ে যায়। কথাটা মন্দ বলেনি ভদ্রলোক। সিনান রয়ে শুয়ে বসে ভাব জমাই 16 আনা হাতে হাতে কেনাবেচা করতে সাহায্য করে। পিড়িতে বসে তেলে পিঠা ভেজে চলেছে সুরেলা। একটু পরপরই মাথায় ওড়না আর একটু করে টেনে নেয়। গায়ের ওড়না টেনে টুনি ঠিক করে। অস্বস্তিতে বোধ পা থেকে মাথা অবধি। মনে হচ্ছে কম্বলে নিজেকে ঢেকে রাখতে। কেমন করে তাকায় আছে যেন গিলা ফেলব। অসভ্য লুইসা! ইচ্ছে তো করছে ওই নিষ্পলক চোখ দুটোই আঙ্গুল ঢুকাই দিতে। মনে মনে বিড়বিড় করে সুরেলা। গরম তেল থেকে পিঠা তুলে পাতিলে রাখতে রূপসা, ইকরা, ইয়ামিন হুমড়ি খেয়ে পড়ে। সুরেলা নমনীয় সুরে সাবধান করে। ইকরাম উল্লাহ হেসে বলেন, আমার বাচ্চা দুটোর কথা মানা যায়, কিন্তু রূপসা এত ইকরার থেকেও বেশি বাচ্চামো করে দেখছি। শালি সাহেবা পুড়িয়ে যাচ্ছে না, আরো বাড়াবে তো। রূপসা পিঠায় কামড় বসিয়ে বলে, বড় দুলা ভাই, সুরাপার হাতের পিঠা মানে মধু মধু। আমার তো খুব পছন্দ, ধৈর্য ধরতে পারবো না বাপু। সুরেলা আর চোখে চাই তার দিকে। তার প্রশংসা করছে মেয়েটা। হজম করতে অসুবিধা হলেও সহ্য করে নেয় সুরেলা। মেয়েটার সব কিছুই অসহ্য লাগে। ন্যাকা ষষ্ঠী কোথাকার। রূপসা মিষ্টি হেসে পাতিল থেকে একটা পিঠা তুলে নিয়ে যায়। গরম হওয়ার দোন একবার ডান হাতে তো একবার বাম হাতে অদল বদল করছে। সে ছুটে সবার থেকে দূরে চাদর মুড়িয়ে বসে থাকা নওরিজের দিকে বাড়িয়ে দিল পিঠাখানা। ব্যাস, সুরেলার সারা অঙ্গ যেন জ্বলে উঠল। কি দরদ! খুব জামের জন্য যত সব ঢং।
সুরেলা মনে মনে পিন্ডি চটকে আর চোখে চায় লাট সাহেবের দিকে। চার চোখের মিলন হয়। সুরেলা অতি সূক্ষ্মভাবে অবজ্ঞা করে নিজ কাজ করে যায়। নওরিজ মাহবুব তপ্ত শ্বাস ফেলে নজর হটায়, ঠোঁট বাঁকিয়ে রূপসার উদ্দেশ্যে বলে, একবার ডান তো আর একবার বা হাত। হাত ধুয়েছিস সাবান দিয়ে? রূপসা বাড়ন্ত পিঠা গুজিয়ে নিজেই কামড় বসায়, ভেঙচি কেটে বলে, খেতে হবে না তোমার, হাত ধুয়েছি সাবান দিয়ে। বলি আমার হাতে কি ময়লা লেগেছে নাকি? সামনে থেকে সর, নইলে কিল একটাও মিস যাবে না। হুমকিতে রূপসা গাল ফুলিয়ে চলে আসে। কারো ভালো করতে নেই। ভেবেছিল সুরাপার হাতের পিঠা খেয়ে রিজভাই খুশি হবে, তার প্রতি কৃতজ্ঞ হবে। অথচ বলে কিনা হাত ধুয়েছিস। রিজভাই নিশ্চয়ই বিয়ের পর চুমখার আগেও বলবে, এই সুর ব্রাশ করেছিস। ভাবতেই লজ্জে লাল হয় কিশোরী, সাথে সুরাপার জন্য দুঃখও হয়। সে সুরেলার পাশে পিড়িতে বসে যায়, হাতে হাতে টুকটাক সাহায্য করে। নওরিজ মাহবুব সেখানেই বসে তাকিয়ে রয় বাঁকা চোরা নজরে। শখের নারীকে চোরা চোখে দেখার আনন্দভূতি বড্ড মিষ্টি। ওই বাটিতে রাখা পাটালি গুড়ের চেয়েও 100 বেশি মিষ্টি। বারান্দার চেয়ার পেতে বসা ইকরামুল্লাহ ছেলে মেয়েদের গরম পিঠা ফু দিয়ে ঠান্ডা করে মুখে দেয়। এরই মাঝে সামিনা বেগম উপস্থিত হয় বারান্দায়। রূপসাকে পাঠায় ছবি ও সাদমানকে ডেকে আনতে। নিচে সুরেলার পাশে বসে অল্প হেসে বলে, কেমন আছো? আজকাল আসো না আমাদের বাড়িতে, আগে তো যেতেই চাইতে না। আলহামদুলিল্লাহ, সময় পাই না তাই আসা হয় না। সুরেলার কেমন যেন বিরস জবাব। সামিনা বেগম আর কথা বাড়ালেন না। মেয়েটাকে ছেলের বউ হিসেবে অপছন্দ না, আবার পছন্দও না। দেখতে একটু শ্যামলা সাধন হলো, চক্ষু শীতলতায় আবেশে যেন বশীভূত করে দিবে। দোষের মধ্যে তার কাছে মনে হয় কেমন যেন কাঠখাট্টা ধরনের, কথাই রসকস নেই। ভাইয়ের মতোই কিছুটা। তিনি চুপচাপ প্লেটে পিঠা নিয়ে বাড়ির বড় ঝি জামাইকে দেন। তন্মধ্যে বাড়ির মেন ফটক পেরিয়ে এগিয়ে আসে রওশন আর সাদমান। সুরেলাকে দেখে রওশন অবাক হয়, সাথে খুশিও হয়। অনাকাঙ্ক্ষিত দর্শন এত মিষ্টি গম্ভীর মুখ। সাদমান খেয়াল করে ব্যাপারটা, বুড়ো কুটিতে ভাঁজ ফেলে ধীমান স্বরে শুধোই, এনে সুরেলা। রওশন মৃদু কেশে সাই জানালো। সাদমান সুরেলাকে দেখে বলে, উনি দেখতে তো ভালোই, রূপালি যে বলল কালো, ঝগড়ুটে সাথে হিংসুটেও। ওর কথা বাদ দিন তো, ছোটবেলায় একসাথেই খেলতো। খেলায় না পারলে ঝগড়া লাগিয়ে দিত সুরেলার সাথে। সুরেলা ঝগড়ুটে না, তবে অন্য সবার মতো মিষ্টি মিষ্টি কথা বলে না, কাট কাট কথা বলবে। রওশনের কথাই সাদমান ঠোঁট চোখা করে ও বলে চুপ করে যায়। রূপালি ঝগড়াও করতে জানে, কই কখনো নজরে আসেনি তো। শান্তমিনী বিড়ালের মতো মিউ মিউ করতেই দেখেছে এতকাল। রওশন এগিয়ে উঠোনে দাঁড়িয়ে হেসে বলে, বাড়িতে পিঠাপুলির ধুম পড়েছে দেখছি। মেনুতে কি কি আছে? পিঠার জন্য লাইন ধরতে হবে নাকি সুরেলা? ভাইয়া, লাইন মারতে হবে না, বসে পড়ুন, আপনিও পেয়ে যাবেন। আপনাদের পিঠা বানিয়ে খাওয়াইতেই আমার আগমন। সুরেলার শান্ত জবাব। সামিনা বেগম সাদমানকে বসতে বলে প্লেটে পিঠা ধরিয়ে দেয়। সাদমান প্লেট হাতে নিয়ে বসে থাকে, মুখে দেয় না। ইকরামুল্লাহ তার পাশেই বসে ইশারায় খেতে বলে। ভদ্রলোক ক্ষীণ মাথা নাড়ে প্রতি উত্তরে। রওশন গিয়ে নওরিজের পাশে বসে টুকটাক কথা বলে। নওরিজ শুনে কম, হাসিতেই বেশি। নাকমুখ রক্তিম হয়ে আছে, ব্যাকুল নয়ন বারে বারে একদিকে ঘুরে ফিরে। অথচ নিষ্ঠুর রমণী যেন আর চিনেও চেনে না। দিন দিন কেমন রসকসহীন হয়ে যাচ্ছে ভাইয়ের মতো। না, আর অপেক্ষা নয়, এখন ঘরে তোলার পালা। দক্ষিণা দুয়ার হতে নওরিন এগিয়ে আসে, তার হাতে স্টিলের গ্লাস। রূপসা বোনের হাত ধরে নওরিনের পিছু পিছু আসে। রূপালী ওরফে ছবি বারান্দায় তাকায়। গম্ভীর মানবের শান্ত নজর পড়তেই অসুবিধা হয় না। বোনের হাত ছেড়ে গুটি পায়ে এগিয়ে যেতেই সাদমান তার অপর পাশে চেয়ার টেনে বসতে ইশারা করে। রূপালী বাধ্য মেয়ের মতো চুপটি করে বসে যায়। সাদমান হাতের প্লেট হতে একটা পিঠা নেড়েচেড়ে দেখে, হালকা গরম ভাব
পিঠাটা রূপালীর হাতে ধরিয়ে দিই বলল, খাও। রূপালী অনিচ্ছা সত্ত্বেও কামড় বসায়। পাশ থেকে ইকরামুল্লাহ টিপ্পনি কেটে বলে,